কথা হচ্ছে কাগজে যেগুলো লেখা আছে সেগুলোর সাথে আমি একমত। এই দাবির প্রত্যেকটা জিনিসের সাথে আমি একমত। এটার গোড়ার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো যে সংকটটা 2024 সালে অথবা 12 বছর আগে কেন বাংলাদেশের রাজনৈতিক সংকট আকারে হাজির হয়েছে। আপনারা জানেন যে 1757 সাল থেকে আমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরবর্তীতে ব্রিটিশ রাজের কলোনিতে চলে গেছি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এবং ব্রিটিশ কলোনিয়াল হিস্ট্রি দেখবেন যে কলোনিয়াল হিস্ট্রিটা শুরু হয়েছে কিন্তু বেঙ্গল থেকে। ইউরোপিয়ান কলোনাইজেশনের প্রথম যে ছবল পড়েছে সেটা হচ্ছে বাংলাতে ব্রিটিশদের দ্বারা, এবং দ্বিতীয় ছবল পড়েছে হচ্ছে মিশরে 1798 সালে ফ্রেঞ্চ কলোনিয়ালিস্টরা নেপোলিয়ন বোনাপার্টের নেতৃত্বে মিশর দখল করে। কেন বাংলা? ওয়াই বেঙ্গল ফার্স্ট? এই জায়গাটা বুঝলে আজকের এই যে ছোট্ট দাবিটাকে আপনারা রিডিউস করে জায়গায় নিয়ে আসতে পারবেন। মুঘল আমলে যখন 1700 খ্রিস্টাব্দে ব্রিটিশরা ব্যবসা করতে আসা যাওয়া শুরু করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আপনার ব্রিটিশ স্টক এক্সচেঞ্জে রেজিস্টার্ড হয়েছে 1600 খ্রিস্টাব্দে। তারা এই অঞ্চলে আসা যাওয়া করছে বহুদিন থেকে। ফরমালি মুঘল এম্পায়ারের কাছে তারা অনুমতি নিয়ে, ট্রেড লাইসেন্স নিয়ে এখানে ব্যবসা করা শুরু করে। সেই 1700 খ্রিস্টাব্দে সারা দুনিয়ার যে জিডিপি, এই জিডিপির 28% উৎপাদিত হতো মুঘল এম্পায়ার। বুঝতে পারছেন? সারা দুনিয়ার জিডিপির 28% উৎপাদিত হতো মুঘল এম্পায়ারে, যেটার যোগফল আজকে আমেরিকা এবং চায়নাকে যোগ করলে বেশি হবে। পৃথিবীর সবচেয়ে দুইটা বড় অর্থনীতির দেশ আজকে 2024 সালে যা প্রডিউস করে, 1700 খ্রিস্টাব্দে আমরা এই মুঘল এম্পায়ার তার থেকে বেশি প্রডিউস করতাম। এবং এই মুঘল এম্পায়ারের আপনার সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে বাংলা। এই যে 28% জিডিপি বললাম মুঘল এম্পায়ারের, এই 28%-এর মধ্যে 13 থেকে 14% প্রডিউস করতে হচ্ছে বেঙ্গল। আপনারা যদি হিস্ট্রি পড়েন আপনারা দেখবেন যে আজকে শুধু 40 বছর থেকে আমাদের নারী কর্মীরা কাপড় বানাচ্ছে, ব্যাপারটা তা না। 16 শতাব্দীতেও আমরা বেস্ট ছিলাম এই যে সুইং করা, টেইলারিং করা, প্রডিউস করা। মসলিনের কথা আপনারা শুনেছেন যে আমরা রূপকথার গল্পের মতো করেছি না, যে সুয়ের ফুটা দিয়ে মসলিনের একটা শাড়ি, 16 হাতের শাড়ি, 11 হাতের শাড়ি বের করে নিয়ে আসা যাইতো। একটা ম্যাচ বক্সের ভিতরে একটা মসলিন শাড়ি ঢুকিয়ে রাখা যেত। এটা এত সফিস্টিকেটেড ছিল, এত সফট ছিল সেই মসলিন, এবং আমরা ছিলাম এটার প্রাউড প্রডিউসার। চায়নার সাথে ব্রিটিশদের এবং আরো ইউরোপিয়ানদের সাথে স্পাইস ওয়ার হয়েছে। আপনারা হয়তো জানেন যে মশলা রপ্তানি নিয়ে যুদ্ধ হয়েছে, যে এই মুঘল এম্পায়ারে ভারতবর্ষে যে মশলা উৎপাদিত হয়, এই উৎপাদন করবার, ম্যানুফ্যাকচার করবার, এক্সপোর্ট করবার লাইসেন্স কার্ড থাকবে কার্ড থাকবে না, এটা নিয়ে যুদ্ধ হয়েছে। তাহলে আমার দেশ কত রিচ ছিল। 1757 সালের 23শে জুন পলাশীতে বাংলার স্বাধীনতা হারায় বাংলা। তার পরের দিন 24 তারিখে লর্ড ক্লাইভ, আপনারা জানেন তখনকার ব্রিটিশ সেনাপতি ছিল, পরে ভাইসরয় হয়েছে, সে বলেছে যে আমি মুর্শিদাবাদের বাজারে যাব। আমি ভাবছি, কারণ তার যে কুটি বাড়ি এবং তার যে ফোর্ট, এটা মুর্শিদাবাদের বাজারের উপর দিয়ে যেতে হতো। তো আজকে সম্ভবত ঘোড়ায় করে যদি আমি মুর্শিদাবাদ বাজার ক্রস করি, বাংলার মানুষরা সম্ভবত আমাকে কেটে কুচি কুচি করে ফেলবে। সারপ্রাইজিংলি সে তার আত্মজীবনীতে লিখেছে যে আমি যখন মুর্শিদাবাদ ক্রস করলাম, দেখলাম পরশু দিনের মতোই, যুদ্ধের আগের দিনের মতোই, গ্রামের কৃষক তার লাউ গাছের লাউটা আমাকে দিল, 2টা বেগুন আমাকে দিল, আধা কেজি সিম দিল, আধা কেজি চাল দিল। সাদা মানুষ আসছে, বুঝেন না? সাদা মানুষের অনেক দাম বাংলাদেশে, দেখছেন না? যে ইঁদুরটা সাদা হয়, এই ইঁদুরটাকে বিলাতি ইঁদুর বলে। বাংলাদেশে দেখবেন যে লাউটা বড় হয়, এটাকে বিলাতি কদু বলে আমাদের দেশে। যে কুমড়াটা 20 কেজি হয়, সেটাকে দেখবেন যে বিলাতি কুমড়া বলে। মানে এত হীনমন্যতা এই জাতির ভিতরে, যে জিনিসটা সে শতভাগ প্রডিউস করেছে, এটার ক্রেডিট নেওয়ার সাহস তার পর্যন্ত হয় নাই। একটা পরাধীন ঔপনিবেশিক জাতির যে চরিত্র। তো যুদ্ধের পরের দিনও যেই দেশকে সে পরাজিত করেছে, সেই দেশের প্রজারা তাকে উপর হুকুম দিতে চিন্তা করে নাই, আফসোস করে নাই, ওকে ধাওয়া দেয় নাই যে কি রে, দেশটা কি তোর বাপের নাকি, এটা বলে নাই। সেই পরিক্রমাতে বুঝতে হবে যে যারা এই দেশটাকে দখল করেছে,
ওরা আসলে এই দেশ থেকে কি চেয়েছে? ব্রিটিশ কলোনিয়ালিস্টদের হচ্ছে দুটো জিনিস তাদের পাওনা ছিল, তারা চেয়েছে। ন্যূনতম শাসন করবার জন্য একটা আইন শৃঙ্খলা থাকা দরকার, একটা বেসিক ল এনফোর্সমেন্ট থাকতে হবে, যেন আমাকে বস মানে, আমাকে ওস্তাদ মানে। আর দ্বিতীয়ত হচ্ছে ট্যাক্স কালেকশন। তাদের মূল গোলটা ছিল এখান থেকে সম্পদ আহরণ, ট্যাক্স কালেকশন, এবং এটাকে বস্তা ভরে ভরে বিদেশে পাঠায় দেওয়া, ইংল্যান্ডে, ইউরোপে পাঠায় দেওয়া। এবং লর্ড ক্লাইভ যুদ্ধে জেতার পরে জানেন যে আপনার যে এই যে যত বেশি গাদ্দারদের নাম আসে না, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ, ওরা ছিল ওই সময়কার এসালম, বসুন্ধরা, ইউনাইটেড গ্রুপ, বেক্সিমকো, দরবেশ বাবা, এরা ছিল ওই সময়। এবং পরবর্তী দিন যখন জগৎ শেঠ ইয়েতে গেছে, লর্ড ক্লাইভ যখন বস্তা নিয়ে গেছে, এই সকল উমিচাঁদ আর জগৎ শেঠ, এসালমরা বস্তায় বস্তায় তাদের গোল্ড তোহফা হিসাবে লর্ড ক্লাইভকে দিছে। এবং লর্ড ক্লাইভ তখন 2টা জাহাজ ভর্তি করে শুধু গোল্ড নিয়ে গেছে ইংল্যান্ডে, গোল্ড নিয়ে গেছে। এবং কি পরিমাণ খারাপ অবস্থা চিন্তা করেন যে ব্রিটিশ পার্লামেন্টে তখন লর্ড ক্লাইভকে নিয়ে আলোচনা হইতেছে, যে চোরেরা বসে আলোচনা করতেছে যে এই চুরিটা একটু বেশি হয়ে গেছে। বুঝতে পারতেছেন? দেশ কিন্তু দখল করে ফেলছে, চুরিও করবে এই দেশ থেকে, কিন্তু এত চুরি করে নিয়ে গেছে 1 সপ্তাহের ভিতরে যে চোররা পর্যন্ত লজ্জা পাইছে। এই জন্য ব্রিটিশ পার্লামেন্টে যত চোর বাটপাট ছিল এরাও দাঁড়ায় দাঁড়ায় সমালোচনা করছে এবং তার বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন হয়েছে, ইনকোয়ারি হয়েছে, তাকে ডিসপ্লেস করা হয়েছে যে এই লেভেলের চুরি সে করেছে। এবং এইটা সে পরবর্তীতে যেটা করেছে, পার্লামেন্টের এমপি সে পিয়ারেজ বলে, পিয়ারেজ সে পয়সা দিয়ে কিনছে, ইংল্যান্ডে কিনতে পারে না, আয়ারল্যান্ড থেকে কিনছে, এবং একটা প্রদেশে আত্মহত্যা করে মারা গেছে। তার এই অসম্মান, অমর্যাদা এবং এই কোটি মানুষের যে অভিশাপ। তো এই যে ব্রিটিশদের প্রশাসন নিয়ন্ত্রণ করবার যে জায়গাটা, তাকে ন্যূনতম একটা আইন শৃঙ্খলা তৈরি করতে হবে, আর ন্যূনতম হচ্ছে ট্যাক্স কালেকশনের প্রসেস রেডি করতে হবে। এই জন্য ট্রেন লাইন করেছে সারা ভারতবর্ষে। দেখেন ট্রেন লাইন কারা করেছে? বাংলাদেশ তো করে নাই, পাকিস্তানও তেমন কিছু করে নাই, ভারত ইদানিং কিছু করতেছে। পুরো উপমহাদেশের ট্রেন লাইন কিন্তু লার্জলি ব্রিটিশদের করা। শস্য নেবে, পণ্য নেবে, এটাকে ট্রান্সপোর্ট করতে হবে, একটা রিজিয়ন থেকে আরেকটা পোর্টে নিতে হবে। এই যে মিনিমাম ট্রান্সপোর্টেশনের জন্য তার একটা সিস্টেম দরকার। সেজন্য সে কি করেছে? প্রশাসনকে ভাগ করে একজন ডিসি বসাইছে, একজন এসপি বসাইছে। এই প্রসেসটা বুঝতে হবে আপনাদের, এই আন্দোলনের গোড়া বুঝবার জন্য, যে কেন আজকে আপনাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। বাংলাদেশে দেখেন আমাদের সংবিধানে বলে দেয়া আছে যে আমাদের স্থানীয় প্রশাসন নির্বাচিত হইতে হবে। এই জন্য দেখবেন যে এরশাদ সাহেব একটা রেভলিউশনারি আইডিয়া করেছেন, যে উপজেলা পরিষদের আইডিয়া দিয়েছেন। কিন্তু উপজেলা পরিষদের সিইও আছে টিএলও, আমাদের ডিসিএসপির কিন্তু কোনো নির্বাচিত বস নাই। খেয়াল করছেন? জেলাতে ডিসিএসপির বস কে? আমাদের টিএলও অথবা পল্লী বিদ্যুতের কর্মকর্তা, অথবা আমাদের চিকিৎসার ডিপার্টমেন্টের প্রধান, পরিবার পরিকল্পনার প্রধান, কৃষি ডিপার্টমেন্টের প্রধান, এটার বস কে? উপজেলা পরিষদের চেয়ারম্যান, তার সিইও হচ্ছে টিএলও। আমাদের ডিসিএসপির বস কে? নাই কিন্তু। খেয়াল করছেন? এই ডিসিএসপি দিয়ে হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলেছে। এবং ইউজুয়ালি এই ডিসিএসপি যেগুলো হইতো, এটা হলো সাদা লোক হইতো, আর লাঠিয়াল নিত লোকাল লোক। পলাশীতে যে যুদ্ধ হয়েছে আপনার, সেখানে ব্রিটিশরা ছিল, তাদের এই লর্ড ক্লাইভের বাহিনীতে ছিল 950 থেকে 1000 লোক। তার ভিতরে মাত্র 300 ছিল সাদা ইউরোপিয়ান সোলজার, বাকি 700 হইলো এই আমার আপনার অঞ্চলের মানুষ। ভাড়ায় যুদ্ধ করতে আসছে, টাকা দিবে, দিনের বেতন, মাসের বেতন, ভাড়ায় খাটতে আসছে। বাংলাদেশে মিছিলে যায় লোকজন, দেখছেন না, ভাড়ায় মারামারি করে না বড় বড় দলের, এই ভাড়ায় যুদ্ধ করতে গেছে এরা। তো এই ডিসিএসপি কালচারটা হচ্ছে আপনার সেই কলোনিয়াল টাইপ। এই জন্য এখনো যখন আপনারা ডিসিএসপি কাছে যাবেন, দেখা করবেন, কথা বলবেন, ও দেখবে নিজের কিন্তু একটা বিলাতি ইন্দুরের মতো সাদা ইন্দুর মনে করে। দেখেন ওর অ্যাটিটিউডটা হলো একটা বিলাতি ইন্দুর, কিন্তু আজন্ম কিন্তু ওই মাটির ছেলে। মাটির ছেলে না? ডিসিএসপি কে হইতেছে? আমার আপনার ঘরের ছেলে না, আমার ভাই, চাচা, মামা, খালা আপনাদের। কিন্তু ওর অ্যাটিটিউডটা হইলো একটা বিলাতি কদুর মতো, ও ব্রাহ্মণের মতো আচরণ করে। সব নমশূদ্র, এরা যারা আসছে এরা সব নমশূদ্র। এই ব্রাহ্মণ সত্তাটা আমার আপনার সবার মধ্যে ডেভেলপ করে ফেলছে গত 200-250 বছরে। আমরা নিজের অজান্তেই নিজেদেরকে নমশূদ্র মনে করে ব্রাহ্মণ হইতে চাই, ডিসি হইতে চাই, এসপি হইতে চাই।
কারণ এটা দেখবে এই জন্য তারা একটা রিফর্ম করে না, এটাকে তারা জবাবদিহিতার আওতায় আনে না, এটার বিকল্প সম্মানজনক চাকরি তারা তৈরি করে না, এটাকে এত বেশি কমপ্লেক্স করে ফেলছে, আনপ্রোডাক্টিভ করে ফেলছে, ডিসফাংশনাল করে ফেলছে, কোনো ফাংশন করছে না, এটা কোনো জবাবদিহিতা নাই। তো সেই জায়গাতে আজকের মৌলিক সংকটটা হচ্ছে তরুণদের বেকারত্ব। 35-এর আন্দোলন কেন করতে হচ্ছে? যে দেশে যদি ইউরোপে কি 35-এর আন্দোলন হয়, কারণ ওখানে 21-22-এর পরে থেকেও বেকার থাকে না। তাহলে আমার দেশের তরুণ তরুণীরা 21-22-এর পরে কেন বেকার থাকবে? আমি যদি ইংল্যান্ডে লম্বা সময় ছিলাম, আমরা সুইপারের হাতেও দেখবেন আপনার সে আইফোন ব্যবহার করতেছে, ক্লিনারও আসছে, কাপড় চেঞ্জ করে রেখে ক্লিনারের কাপড় পরে ক্লিনিং করে গেল, একটা আইফোনটা থেকে ড্রয়ার থেকে বের করে ভর একটা গাড়ি চালায় বের হয়ে চলে গেল। আপনি বস না ক্লিনার এটা বুঝতে অনেক ডিফিকাল্ট হবে। তো লাইফের এই ন্যূনতম জায়গাটা তৈরি হয় না কেন আমাদের এখানে? তাহলে আমার শিক্ষা ব্যবস্থা কেন বেকার তৈরি করতেছে? এইটা ইমিডিয়েটলি দাবির সাথে যেভাবে একমত, এটাও বোধ করছি যে দাবিটা মেনে নিলেই তো সমস্যার সমাধান হচ্ছে না। 35 মেনে নিলেই কি বাংলাদেশের সকল তরুণ তরুণীরা চাকরি পাবে কালকে? আমার চাকরি নাই তো। তাহলে আমার এডুকেশন যে আমার এই যে কলোনিয়াল লেগাসি ক্যারি করছে, আমার প্রশাসন যে এই কলোনিয়াল লেগাসি ক্যারি করছে, আমার রাষ্ট্র যে আমার গণপ্রজাতন্ত্র হয় নাই, যে কারণে আমাকে প্রতি কয়েক বছর পর পর যুদ্ধ করতে হয়, রক্ত দিতে হয়, নতুন করে রাষ্ট্রের মালিকানা দাবি করতে হয়, বলতে হয় যে আওয়ামী লীগ এই দলিলটা জাল করে ফেলছে, অতএব রক্ত দিয়ে এই দলিলটাকে আবার ইনসাফের দিকে ফিরে নিয়ে আসতে হবে। এটা কেন করতে হচ্ছে? কারণ আমার রাষ্ট্রটা আমার হয়নি, আপনার হয়নি, আমাদের হয়নি। এই রাষ্ট্রটা একটা কোটারিদের রাষ্ট্র হয়েছে। এই জন্য দেখবেন আমি ইংল্যান্ডে স্কুলে কাজ করেছি, কলেজে কাজ করেছি, চাকরি করেছি পড়াশোনার পাশাপাশি। এগুলো শেয়ার করছি এই কারণে, কারণ আমার কাছে মনে হয়েছে যেগুলো আপনাদের জানা দরকার, বোঝা দরকার। প্রাইমারি স্কুলে আপনার মারধর তো দূরের কথা, 3-4 পর্যন্ত খেলাধুলার বাইরে কোনো কাজ নাই, এবং খেলতে খেলতে যে একটা ছেলে মেয়ে কত কিছু শিখে ফেলতেছে এটা আইডিয়ার মধ্যে নাই আমাদের। আপনারা ইউরোপে গেলে দেখবেন যে বাচ্চারা লাইন ধরে স্কুলের ড্রেস পরে রাস্তায় ঘুরতেছে, ফুটপাত পার হচ্ছে, তারপরে ট্রাফিক লাইট ক্রস করতেছে, এবং তাদেরকে ওখানে শেখানো হচ্ছে রাস্তায় দাঁড়ায় যে কোন লাইট চেঞ্জ করতে হবে, কোন লাইটে হাঁটা যাবে, কোনটাতে হাঁটা যাবে না। ক্লাস 9-এর বাচ্চাদেরকে 3টা ভাষার উপরে দখল নিতে হয়, তাকে সাবজেক্ট আকারে নিতে হয় ইংলিশের বাইরে। ক্লাস 9-এর 10-এর ছেলেমেয়েরা গ্রুপ করে ইউরোপে সফরে যায়। আমাদের দেশের স্কুল কলেজের বাচ্চারা যদি গ্রুপ করে স্কুল কলেজে ঘুরতে যাইতে পারতো, আমার সচিবরা কি খিচুড়ি বানানোর প্রজেক্ট করে ইংল্যান্ডে যাওয়ার প্রজেক্ট বানাইতো? কি মনে হয় আপনাদের কাছে? ওর এই ফ্যাসিনেশনটা থাকতো? থাকতো না। তাহলে ওর তাকে যে আপনি চোর বানাইলেন, এই চোরটা কি আপনি একদিনে বানাইছেন, না এই রাষ্ট্র তাকে গত 30 বছরে চোর বানাইছে? 30 বছরে তাকে চোর বানাইছে। তাহলে আমি যখন কলেজে কাজ করছি দেখছি আপনার যে রাজমিস্ত্রির কাজ কলেজে শেখানো হয়। বাংলাদেশে বিল্ডিং বানায় কারা? কোন ট্রেনিং আছে? ইলেকট্রিশিয়ান একটা সাবজেক্ট, টাইলস ফ্লোরের টাইলস তৈরি করা এটা একটা সাবজেক্ট, ফিজিক্সের মতো, কেমিস্ট্রির মতো, বায়োলজির মতো একটা সাবজেক্ট। তারপরে হচ্ছে এই যে ওয়্যারের কাজ করা, তাল লাগানো, পেইন্টিং এর কাজ করা, ওয়ালপেপার রেডি করা, এগুলো একটা সাবজেক্ট আকারে পড়ানো হয়। এবং প্রত্যেকটা ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পাশ করার সাথে সাথে 4টা-5টা কাজ শিখে বের হয়ে যায়। আমাদের দেশের ছেলেমেয়েরা মাস্টার ডিগ্রি পাশ করে দেখবেন কোনো কাজ জানে না। আমাদের স্কুল কলেজ আমাদেরকে কোনো কাজ শেখায় না, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই। বাইরে 9-এ 10-এ আপনাকে 6 উইকস এর বাধ্যতামূলক ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হয়, তাই সেটার উপরে পেপার লিখে জমা দিতে হয় যে আপনি 6 উইকস কাজ করে কি শিখছেন। তো এই বাস্তবতার ভিতর থেকে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল আমূল পরিবর্তন করা দরকার। আমি মনেই করি না যে বয়স বলতে কোনো জিনিস কোথাও থাকার সুযোগ আছে, সবকিছু হইতে হবে যোগ্যতার ভিত্তিতে। আপনার যোগ্যতা আছে, এই যে দেখেন আমলারা করাপ্ট হয় কেন? কারণ সে জানে আমি যত বড় চোর হই 25 বছর আগে আমাকে ছাড়বে না, আমার চাকরি যাবে না। আপনি যখন জানবেন কোন পুলিশের কনস্টেবল জানে তার চাকরি যাবে না, তার সর্বোচ্চ ক্লোজ করে নিয়ে আসে, দেখছেন না? মানে তাকে দূর থেকে ক্লোজ আরো কাছে নিয়ে আসে চুরি করার জন্য। তারা দেখবেন যে ক্লোজ করে ওই থেকে কচুগাছ থেকে হেডকোয়ার্টারে নিয়ে আসে। তাহলে ও যখন জানে ওর চাকরি যাবে না, ও চুরি করবে না কেন? তাহলে আমার এই প্রসেস
আমলাদের, এরপরে দেখবেন যে ক্যাডার নন ক্যাডারের একটা বৈষম্য আছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে দেখবেন। অলমোস্ট অ্যাডমিনের কোন অফিসাররা কোন ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো জানে না। 3 বছরের জন্য আসে, 2.5 বছরের জন্য আসে, প্রজাপতির মতো। দেখবেন যে ঘুরে ফিরে খায় দেয়, 2 বছর তো বেরিয়ে গেল, যখন তখন আমাকে আরেক জায়গায় পাঠিয়ে দিবে। 3 বছর সরকার বেতন দিচ্ছে না এই ডিপার্টমেন্টটা চালানোর জন্য। এবং দেখবেন যে প্রত্যেকটা মন্ত্রণালয় ভালো জানে হচ্ছে ওই মন্ত্রণালয়ের নন ক্যাডার অফিসাররা, কারণ সে ওখানে 15 বছর 20 বছর 30 বছর ধরে কাজ করতেছে। ওই মন্ত্রণালয়ের প্রত্যেকটা ফাইলে কি পরিমাণ ধুলা পড়ছে ওইটা সে জানে, কিন্তু মাতব্বরি করে হইল প্রজাপতির আয়সা। তো এই প্রশাসনিক প্রজাপতি কালচার বাদ দিতে হবে। এনলিস্টেড সিভিল সার্ভেন্ট অফিসার তৈরি হবে, এরপরে প্রত্যেক জায়গায় ডিপার্টমেন্টে জব সার্ভিসের জন্য তাকে চাকরির বিজ্ঞাপন দিয়ে তাদেরকে নেওয়া হবে। সারা দুনিয়াতে এটাই সিস্টেম, যে আপনি বিসিএস সার্ভিস যেটা বলেন, এটা পরীক্ষা দিয়ে আপনি সিলেক্টেড হয়ে থাকবেন। হয়তো আপনার ধরেন ভোলাতে ডিসি নেবে, সেটা রিকোয়ারমেন্ট বা পত্রিকায় দেবে, যারা যারা যোগ্য এখান থেকে তারা অ্যাপ্লাই করবেন। সে 25 বছরের যোগ্যতা দিয়ে ডিসি হইতে পারে, কেউ 45 বছরের যোগ্যতা দিয়ে ডিসি হইতে পারে। সাডেনলি ধরেন আমাদের এখন লক্ষ লক্ষ মানুষ বিদেশে থাকে, আমেরিকায় থাকে, ইউরোপে থাকে, 50 বছর হয়ে গেছে। সাডেনলি সে ফিল করলো বাংলাদেশে গিয়ে আমি কিছু করতে চাই দেশের জন্য, তো বাংলাদেশে একটা ডিসি জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। সে যদি ফিল করে যে আমি এই ডিসি চাকরিটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আমি এটার জন্য ফিট, যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, কেন করতে পারবে না? তার এক্সপিরিয়েন্স এই যে 20 বছর 30 বছর সে বিদেশে ইউরোপে কাটাইলো, এটা সে দেশকে কেন দিতে পারবে না? এরপরে দেখবেন যে দ্বৈত নাগরিকের আরেকটা পাটপাড়ি শুরু করছে এরা। বিচারপতি হইতে পারবে না, সরকারি কর্মকর্তা কর্মচারী হইতে পারবে না। এটার একটা বড় জায়গা হচ্ছে দেখবেন রিসেন্টলি আপনারা দেখছেন না, 12 বছর 13 বছর আগে বিসিএস এর অফিসারদেরকে ফিরায় নিয়ে আসছে বিজ্ঞাপন দিয়ে দিয়ে। এদেরকে যেন ফিরে আসতে না পারে, আমাকে একজন বিশ্বস্ত সূত্রে কয়েকজন অফিসার বলছে অ্যাডমিনরা এই প্রভিশনটা করছে হলো এই কারণে। কারণ ধরুন বুয়েট থেকে পাস করছে, যে বিসিএস এ ফার্স্ট হয়েছে একটা ছেলে, আপনারা দেখছেন না, সে কোরআনে হাফেজ, এই কারণে তাকে বিসিএস এ নাই, ও তো আমেরিকাতে চলে গেছে অথবা ইউরোপে চলে গেছে, একটা ভালো জব করে, ইউরোপিয়ান সিটিজেন হয়ে গেছে। এখন ও চাইলে কি ফিরতে পারবে? কিন্তু ওর 12 বছরের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে না ইউরোপিয়ান একটা কোম্পানিতে জব করার। অ্যাডমিনের ক্যাডাররা ইচ্ছা করে এই প্রফেশনটা করেছে যেন এরা কেউ সার্ভিসে ফিরে আসতে না পারে। তো বাংলাদেশে আপনি আইন করেছেন, নাগরিকত্ব আইন আছে, যে বাংলাদেশের নাগরিকরা অন্য দেশে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে। তো নিতে পারলে তার টাকাটা আপনার ভাল লাগে, কিন্তু তার সেবাটা ভাল লাগে না আপনার। দ্বৈত নাগরিকের টাকা নিব না, এরকম একটা আইন করে দেন না পারলে। প্রবাসীরা টাকা পাঠায় না, তার নোটটা ভাল লাগে, কিন্তু সে দেশের জন্য একটা সেবা দিবে, সেই সেবাটা আপনার ভাল লাগে না। তুলে তো দ্বৈত নাগরিকদের ইয়ে করে দেন যে তো ভাই তুমি টাকা পাঠাবা না, তোমার টাকা বাংলাদেশের দরকার নাই। দেখি পারেন কিনা, সাহস করে করেন না। তারপরে সজীব ওয়াজেদ জয় দ্বৈত নাগরিক না? কি লুটপাট করে নাই? শেখ রেহানার পরিবার দ্বৈত নাগরিক না? শেখ হাসিনার 14 গোষ্ঠী দ্বৈত নাগরিক না? ডক্টর মশিউর রহমান দ্বৈত নাগরিক উপদেষ্টা হয়েছে, গওহর রাজবি দ্বৈত নাগরিক উপদেষ্টা হয়েছে। তো আওয়ামী লীগের মিনিমাম 50 থেকে 60 জন এমপি তথ্য গোপন করে হাসান মাহমুদ বেলজিয়ামে পালাইছে না? কিন্তু বেলজিয়ামের নাগরিক। তাহলে আপনি কেন রাষ্ট্রের নাগরিককে, আপনার নাগরিককে মিথ্যা কথা বলতে বাধ্য করছেন এবং সার্ভিস থেকে বঞ্চিত করছেন? অতএব যেখানে যেখানে বৈষম্য আছে রাষ্ট্রের, এই প্রত্যেকটা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রটাকে কলোনিয়াল লেগাসি থেকে বের করে নিয়ে আসতে হবে। রাষ্ট্রটাকে বাংলাদেশের মানুষের বানাইতে হবে। এই রাষ্ট্রটা যে সাবকাওলা দলিল করে রেজিস্ট্রেশন করা হয়েছিল 71 সালের 17 এপ্রিল প্রবাসী সরকারের ঘোষণাপত্রে, সেই রাষ্ট্রটা আমরা ফেরত চাই। এটাই রাষ্ট্রের গত জুলাই এবং আগস্ট অভ্যুত্থানের তরুণরা রক্ত দিয়ে আবার বলে গেছে যে 17 এপ্রিলের বৈষম্যহীন বাংলাদেশ গড়বার, গণপ্রজাতন্ত্র গড়বার যে রাষ্ট্রের ওয়াদা ছিল, সেই ওয়াদা আমরা ফেরত চাই। এজন্য রক্ত দিয়ে গেলাম। আবু সাইদদের এটাই হচ্ছে কাজ। তো আমি আপনাদেরকে, আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এই আন্দোলনটা করছেন। এই আন্দোলনের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি। এবং চাকুরিতে কোনো জায়গাতেই কোনো বয়স দরকার নাই। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হইতে কি মেধা লাগবে ক্রাইটেরিয়া ঠিক করেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হইতে কি লাগবে সেটা ক্রাইটেরিয়া ঠিক করেন, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, নন ক্যাডার, যত ক্যাডার আছে আপনি জব ডেসক্রিপশন ঠিক করেন।
জব ডেসক্রিপশনের উপরে ছেলেপেলেরা অ্যাপ্লাই করবে, চাকরি পাবে। আরেকটা কথা হচ্ছে, বেকারদের কাছ থেকে প্রত্যেকটা চাকরির ফর্মের নামে যে টাকা নেন, খুবই অন্যায্য কাজ। মানে যে মানুষটা ছেলেপেলেরা মাত্র পাশ করে বের হইছে, তার খাবারের টাকা নাই, থাকার জায়গা নাই, বাবা মা গরিব মানুষ, টাকা দিতে পারছে না, তাকে প্রত্যেকটা ফর্মে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা। হোয়াট ইজ দিস? আপনার কোম্পানিতে লোক লাগবে, আমি কেন টাকা দিব? আমি তো মেধাই দিব। এটা অযৌক্তিক কথা। আপনি আপনার পরীক্ষা আপনি অ্যারেঞ্জ করবেন, আপনি কিভাবে নেবেন না নেবেন। আমি যে পরীক্ষা দিতে গেছি, আমার তো গাড়ি ভাড়ার টাকাটা আপনার দেওয়া দরকার ছিল। আমি কুড়িগ্রাম থেকে আসছি, যাওয়া আসা, একদিন থাকা, আমার তো 2000 টাকা এক্সট্রা খরচ হয়েছে। এই প্রত্যেকটা অন্যায্যতাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এটাই হচ্ছে নতুন বাংলাদেশ গড়বার আমাদের স্বপ্ন। সেই স্বপ্নের যে রক্ত ঢালা পথ, সীসা ঢালা প্রাচীরের মতো করে তৈরি করে দিয়ে গেছে আমাদের শহীদরা গত 2 মাসে, আমরা সেই শহীদদের রক্তটাকে, অবদানকে, তাদের ত্যাগকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আন্দোলনকে নিয়ে যাব। নতুন বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যে বৈষম্যের ছোপ পড়ে আছে, এই ছোপ, রক্ত মাখা বৈষম্যগুলোকে আমরা খুলে ফেলবো এবং নতুন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ গড়ব। সেই প্রত্যাশায়, সেই আন্দোলনে সবাই শরীক থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ফুয়াদ স্যারকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যৌক্তিক এবং তথ্যপূর্ণ বক্তৃতা প্রদানের জন্য। আমার মনে হয় যে স্যারের এই বক্তৃতা শোনার পরে আসলে আর কারো কিছু বলার থাকে, কারণ সে এত সুন্দর যুক্তি উপস্থাপনের মাধ্যমে বুঝিয়েছে যে আসলে মেধা এবং যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে আসলে কোনো বয়স সীমা থাকাই উচিত না। এই জিনিসটা তিনি অত্যন্ত যুক্তির সাথে, তথ্যের সাথে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়েছে। তো এখন আমাদের মাঝে মূল্যবান বক্তৃতা নিয়ে আসবেন জসিম স্যার, সিও ক্যারিয়ার ম্যাপ। আমি তাকে তার গুরুত্বপূর্ণ বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার আসলে চলে যাবেন, এই জন্য তিনি এখন বক্তৃতা দিতে চেয়েছেন। আসসালামু আলাইকুম। শুরুতে আমি স্মরণ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে যারা শহীদ হয়েছেন সবার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আপনারা যারা এখানে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা রয়েছেন, সবাইকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমাদের ছাত্রদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং আপনারা জানেন আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভাই খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড টেনে এর যৌক্তিকতাগুলো হচ্ছে তুলে ধরেছে। এই আন্দোলনটা এখন থেকে 12 বছর পূর্বে শুরু হয়েছিল। আমি যদি ফুয়াদ ভাইয়ের সাথে কিছু বিষয় একটু যোগ করতে চাই। 1854 সালে যখন 1757 সালে যখন আমরা আমাদের এই উপমহাদেশে যখন আমরা 1757 সালে পরাজিত হই, নবাব সিরাজউদ্দৌলা যখন পরাজিত হয়, তারও প্রায় 100 বছর পরে 1854 সালে লন্ডনে হচ্ছে সিভিল সার্ভিস তৈরি হয়। ইন্ডিয়ান সিভিল সার্ভিসের যে রিফরমেশনটা তখন লন্ডনে তৈরি হয়। 1855 সালে আমাদের এই উপমহাদেশের প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা হয় এবং সেটাও কিন্তু লন্ডনে হয়। একটু খেয়াল করে দেখবেন, যখন 1855 সালে পরীক্ষা হয়, ওই সময় যারা অ্যাপ্লিকেন্ট ছিল তাদের বয়সের যে বয়সের রেঞ্জ, সেই রেঞ্জটা দেওয়া হয়েছিল নিম্নতম 18 বছর, সর্বোচ্চ দেওয়া হয়েছিল 23 বছর। এবং ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে এই সময়টা কিন্তু 23 বছর পর্যন্তই ছিল। যখন পাকিস্তান সরকার, আমরা 1947 পরবর্তীতে যখন দেশ বিভাজন হয়, ওই সময়টা আমাদের বয়স করা হয় হচ্ছে, পাকিস্তান পিরিয়ডে বয়স হয় 25 বছর। পাকিস্তান পিরিয়ডে বয়স যখন 25 বছর হওয়ার পর 1971 সালে আমরা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে যখন শহীদ হলাম, আমরা স্বাধীন হলাম। স্বাধীন হওয়ার পরে ওই সময় আমাদের গড় আয়ু ছিল 47 বছর এবং আমাদের চাকরির বয়স সীমা নির্ধারণ করা হয়েছে 27 বছর।
47 বছর আমাদের গড়ায়ু, সেখান থেকে 27 বছর আমাদের নির্ধারণ করা হয়। এই যে সময়ে সময়ে পরিবর্তন কেন করা হয়েছে, কারণ সময়ের ডিমান্ডের কারণে এটা পরিবর্তন করা হয়েছে। এরপরে সাবেক যে আমাদের 1991 সালে সাবেক প্রেসিডেন্ট এরশাদের যখন পতন হয়, পতনের পূর্ব মুহূর্তে উনি বয়স বাড়িয়ে করলেন 30 বছর। 1991 সালে সর্বশেষ চাকরির বয়স বাড়িয়ে, চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে 30 বছর করা হয়। 1991 সাল থেকে বর্তমান পর্যন্ত দেখেন 33 বছর পার হয়েছে। আমরা 57 বছর থেকে বর্তমানে কি নাশকতা না করলে কোন আন্দোলন কি বাস্তবায়িত হবে না? এই যে দীর্ঘদিন যাবত একটা শান্তিপূর্ণ আন্দোলন, এক যুগ যাবত ছাত্ররা তাদের একটা অধিকার নিয়ে আন্দোলন করছে, আমাদের গড়ায়ু 16 বছর পরিবর্তন বেড়েছে, সামনে আরো বাড়বে। তারপরেও কেন একটা যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে না? যেহেতু বিগত সরকার তাদের ইন্টারেস্ট ছাড়া কোনো কিছুই মেনে নেয় নাই, এখন যেহেতু বিগত সরকারটা নেই, আমরা মনে করছি বর্তমানে যেহেতু ছাত্র জনতার সরকার, আমরা বর্তমানে অবশ্যই আমাদের এই দাবিটা, আমাদের ছাত্রদের এই দাবিটা অবশ্যই মেনে নেব। কেন মেনে নেবে বলে আমি বিশ্বাস করি, কারণ আমাদের বর্তমানে যিনি আমাদের দেশের সরকারের প্রধান হিসেবে দায়িত্বরত রয়েছেন জনাব ডক্টর ইউনূস স্যার, স্যারকে হচ্ছে আমি লোকাল ব্যক্তিত্ব বলতে নারাজ, স্যার একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। এবং একটা জিনিস খেয়াল করবেন, স্যার পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন সভা সেমিনারে স্যার একটা থিম বলে থাকেন, সেটা হচ্ছে 3 zeros। এই 3 zero কি? একটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পভার্টি এবং জিরো কার্বন ইমিশনস। তাহলে যদি আমাদের ছাত্রদেরকে বেকার রাখেন, তাহলে আপনি জিরো আনএমপ্লয়মেন্ট কিভাবে রাখবেন? কোনোভাবে পসিবল না। বর্তমানে বিগত সরকারের যে জনপ্রশাসন মন্ত্রী ছিলেন জনাব ফরাদ সাহেব, ওনার একটা সংসদে দেওয়া বক্তব্যে উনি বলেছেন বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা 25,90,000 এবং প্রতি বছর 4 থেকে 5 লক্ষ বেকার কি হয়, নতুন করে যুক্ত হয়। এবং এই যুক্ত হওয়ার পিছনে আমাদের কারিকুলাম, আমাদের আগের যারা নীতি নির্ধারক ছিলেন, আমাদের যে সিলেবাস প্রণয়ন কমিটিতে যারা ছিলেন, তারা অনেকাংশে দায়ী। আমরা দেখেছি বর্তমানে আমাদের যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন, উনি দায়িত্ব দেওয়ার ইমিডিয়েট পরে উনি বলেছেন যে বর্তমান শিক্ষা পদ্ধতি কি করতে হবে, বাতিল করতে হবে। তার মানে আমরা আসলে আমাদের বিগত সরকারগুলো তাদের কমিশন বাণিজ্যের জন্য, তাদের ট্রেনিং এর নামে বা সভা সেমিনারের নামে, নতুন পাঠ্যক্রমের নামে বিভিন্ন ভাবে টাকা আত্মসাৎ করে প্রচারের জন্য এই ধরনের বারবার শিক্ষাক্রম পরিবর্তন করেছে। যে শিক্ষাক্রম আপনি দিয়ে প্রার্থীদেরকে তাদেরকে কর্মে যুক্ত করতে পারছেন না, সেই শিক্ষাক্রম কেন আপনারা প্রণয়ন করবেন? তাহলে আমাদের এই মুহূর্তে করণীয় কি? আমরা বিশ্বাস করি যেহেতু ডক্টর ইউনূস স্যার আমাদের দেশের নেতৃত্ব রয়েছেন এবং উনি বিমানবন্দরে নেমে উনি ছাত্র জনতাকে, বিশেষ করে ছাত্রদেরকে বাহবা দিয়েছেন এবং বলেছেন এই অর্জন ছাত্রদেরই ফসল। তাহলে আজকে কেন ছাত্রদের একটা ন্যায্য দাবি মেনে নেওয়া হবে না? আমরা দেখেন, আমি এটাও বিশ্বাস করি ডক্টর ইউনূস স্যার যদি চান, উনি যদি ওনার যে ইন্টারন্যাশনাল যে চ্যানেলগুলো রয়েছে, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের সাথে, সরকার প্রধানদের সাথে, বড় বড় বিজনেসম্যানদের সাথে যে চ্যানেল রয়েছে, সেই চ্যানেল যদি উনি ব্যবহার করেন, এবং আমাদের দেশে আমরা দেখেছি রিসেন্টলি যে গতকালকে বা আজকে পত্রিকা দেখেছি যে আমাদের যে রিজার্ভ, আমাদের যে বৈধ পথে যে আমাদের ডলার বা রেমিটেন্স আসে, সেটা কিন্তু হু হু করে বাড়ছে, অনেক বাড়ছে। তার মানে
বিগত সময়ে আমাদের যারা আমাদের ভাই বোনরা যারা বিদেশে রয়েছে তারা বৈধ পথে অর্থ পাঠাতেও তারা নিরুৎসাহিত ছিল। এখন তারা মনে করছে এই অর্থ আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যয় করা হবে, এই জন্যই কিন্তু তারা কি করছে, প্রপার চ্যানেলে পাঠাচ্ছে। ডক্টর ইউনূস স্যার যদি তার চ্যানেলের মাধ্যমে, তার ইন্টারন্যাশনাল লিয়াজের মাধ্যমে বা রিলেশনশিপের মাধ্যমে যদি আমাদের দেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, আমি বিশ্বাস করি আমাদের শুধু সরকারি সেক্টরে না, আমাদের বেসরকারি সেক্টরেও চাকরি ইনশাআল্লাহ আরো অনেক শূন্যপদ তৈরি হবে। আরেকটা বিষয় আমাদেরকে, আমাদের তরুণ সমাজের কাছে, যেহেতু আজকে আপনারা অনেক বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার আপনারা সদস্যরা রয়েছেন, সাংবাদিক ভাই বোনেরা রয়েছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের যুব সমাজকে আমরা ট্রেডিশনাল যে আমাদের সিলেবাস বা ট্রেডিশনাল যে পড়ালেখা রয়েছে এর পাশাপাশি বর্তমানে যে আমাদের টেকনিক্যাল যে এডুকেশনটা, সেই এডুকেশনটাকে আপনারা আপনাদের চ্যানেলগুলোর মাধ্যমে উদ্বুদ্ধ করবেন। এতে করে যেটা হবে, আমরা জানি যে যেমন শ্রীলঙ্কার একজন ব্যক্তি বা একজন রেমিটেন্স পাইডার যদি বাইরে যায়, তার টেকনিক্যাল স্কিলের কারণে সে আমাদের বাংলাদেশিদের থেকে অনেক বেশি ইনকাম করতে পারে। তো আমরা যদি টেকনিক্যালি সাউন্ড হই, আমরা যখন আমাদের ম্যান পাওয়ার যখন এক্সপোর্ট হয়, সে আমাদের ম্যান পাওয়াররা বাইরে গিয়ে কিন্তু যখন সে লেবার হিসেবে যায়, লেবার হিসেবে না গিয়ে যদি সে টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে যায়, সে কিন্তু অনেক বেশি আর্ন করতে পারবে। এবং সেটা যখন সে বৈধ চ্যানেলে রেমিটেন্স আকারে আমাদের দেশে আসবে, আমাদের অর্থনৈতিক অবস্থান পরিবর্তন হবে। এখন আমাদের বয়স 35-এর পক্ষে যে বাধাগুলো আমাদের বিভিন্ন ব্যক্তিত্বরা, বিভিন্ন দায়িত্বরত ব্যক্তিত্বরা যে বাধাগুলো বলছেন যে বেকারত্ব বাড়বে, বেকারত্ব কি আমরা কমাতে পেরেছি বয়স না বাড়িয়ে? আমরা কি আমরা তো কমাতে পারি নাই। আমাদের বেকারত্ব তো দিন দিন বাড়ছে। বেকারত্ব বাড়ার পিছনে বয়স কমানো বা বাড়ানোর কোনো সম্পর্ক নেই। বেকারত্ব বাড়ানোর পিছনে সম্পর্কটা কোথায়? দেশের জিডিপি বড় করতে হবে, দেশে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আগের মতো পাচার বাড়ানো যাবে না। পাচার যদি রোধ করতে পারি, সাবেক প্রধানমন্ত্রী একটা প্রোগ্রামে বলেছিলেন যে আমাদের দেশ কি হয়েছে, সিঙ্গাপুর হয়েছে। উনি বলেছেন, উনি হয়তো মুখে বলেছেন, বাস্তবতা হচ্ছে এই দেশে যদি টাকা পাচার না হতো, এই দেশ আসলেই সিঙ্গাপুর হতো। সুতরাং আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা সরকারের কাছে অনুরোধ করব, যারা এই দেশের টাকা পাচার করে এই দেশের ছেলে মেয়েদের বেকার থাকাকে দীর্ঘায়িত করছে, যারা এই দেশের টাকা পাচার করে এই দেশকে গরিব রেখেছে, তাদেরকে দেশে ফেরত এনে আইনের আওতায় এনে তাদের দ্রুততম সময়ে বিচার করতে হবে। এবং দেশের আমাদের শিক্ষিত বেকার সমাজকে যে প্রাণের দাবি, তাদের দীর্ঘদিনের যে দাবি, যৌক্তিক দাবি কেন? আমরা সকল ক্ষেত্রে বহির্বিশ্বকে ফলো করতে চাই, আমরা শিক্ষার ক্ষেত্রে ফলো করতে চাই, টেকনোলজির ক্ষেত্রে ফলো করতে চাই, আমরা আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে ফলো করতে চাই। যখন বয়স বাড়ানোর কথা বলা হয় তখন আর ফলো করতে চাই না। রিজনটা কি? আপনি আমাদের এই সাউথ এশিয়াতে দেখেন, আপনি শ্রীলঙ্কাতে দেখেন, ভারতে দেখেন, ভারতের রাজ্য ভেদে 35 থেকে 45 বছর রয়েছে, শ্রীলঙ্কাতে রয়েছে, পৃথিবীর অনেক দেশে 45 বছর পর্যন্ত রয়েছে, যুক্তরাষ্ট্রে 59 বছর রয়েছে। তার মানে হচ্ছে একজন যোগ্যতা সম্পূর্ণ মানুষ, তার বয়স যাই হোক না কেন, তাকে তার যোগ্যতা প্রমাণ করার সুযোগ তৈরি করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি বর্তমান ছাত্র জনতার সরকার খুব শীঘ্রই, আমি বলবো আগামীকালে ইনশাল্লাহ আমাদের দাবি মেনে নেবে। এবং এই দাবি মেনে নেওয়ার জন্য আপনারা আজকে যারা এখানে রয়েছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার জামাতিক সাংবাদিক ভাই বোনেরা রয়েছেন, আপনারা যদি আমাদের এই ছাত্রদের পক্ষ হয়ে আপনারা যদি এটাকে যথাযথভাবে প্রচারণা করেন, আমি বিশ্বাস করি আমাদের ছাত্রদের জয় আসবে। এবং বয়স 35 নয়, বয়স উন্মুক্ত চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।